স্ক্রিনের ওপরে যে প্রশ্নপত্রগুলো দেখতে পাচ্ছ, এটি কিন্তু এবছর অর্থাৎ 2025-এর এনটিপিসি পরীক্ষা যারা দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু কিছু কালেক্ট করা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমাদের পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যারা তোমরা এখনও পর্যন্ত এনটিপিসি পরীক্ষা দাওনি তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ বাংলায় এই প্র্যাকটিস সেটটা আমি কিন্তু সমাধান করেছি এবং প্রশ্নগুলো বাংলায় কালেক্ট করেছি। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এনটিপিসির বাকি যে পরীক্ষাগুলো আছে তাদের তোমাদের দেখবে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরি ফিরি আসে। তাই বারবার করে তোমাদেরকে বলছি যে প্রশ্নগুলো দেখো, দেখলে কিন্তু তুমি এখান থেকে কিছু অন্তত হেল্প পাবে। একের দাগের প্রশ্ন কি, এগুলো কিন্তু মেমোরি বেসড প্রশ্ন। আবারও তোমাকে বলে দিচ্ছি, মেমোরি বেসড প্রশ্ন বলতে তোমরা যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে চলে এসছে তাদের কাছ থেকে কিন্তু শুনে এই প্রশ্নগুলো কালেক্ট করা। মোট 8টা পেজ আছে, এই 8টা পেজের সব প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করব আজকের এই ক্লাসে। চলো আমরা শুধু প্রশ্ন উত্তর দেখব। একের দাগের প্রশ্ন হচ্ছে, দেখো, নীতি আয়োগ এর এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24, এটা হবে 23-24, 2023-24 অনুসারে সেরা পারফর্মিং রাজ্য কোনটি? নীতি আয়োগের এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্সের 23-24-এর মধ্যে সেরা রাজ্য কোনটি? তো সেরা রাজ্য এখানে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হবে এর সঠিক উত্তর, সেরা রাজ্য। এর সঙ্গে যদি উত্তরাখণ্ড না দিয়ে এখানে যদি কেরালা থাকতো, কেরালা, তাহলে কিন্তু সেটাও কিন্তু এর সঠিক উত্তর হতো, কারণ উত্তরাখণ্ড এবং কেরালা দুটোই কিন্তু এবার 23-24 অনুসারে পারফর্মিং রাজ্য হয়েছে। তো এদের পয়েন্ট হয়েছে 75, সম্ভবত পয়েন্ট আছে 75। আর এই টেবিলে সবচেয়ে নিচে আছে হচ্ছে বিহার, সবচেয়ে নিচে বিহার। আশা করি তোমরা বুঝতে পারছো, ওদের পয়েন্ট সম্ভবত 52 কি 51 এরকম হবে, তোমরা একটু দেখে নেবে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? এটা কিন্তু খুবই একটা কি বলে কমন প্রশ্ন। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, কেন্দ্র সরকারের যে পরীক্ষা দিয়ে যাবে সবচেয়ে নীতি আয়োগ সম্পর্কে তোমরা একটু জেনে বুঝে যাবে, দেখবে এসব থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। চলো আমরা একের দাগের প্রশ্ন দেখলাম, এবার আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব। দুয়ের দাগের প্রশ্ন কি আছে দেখব। চলো, দুয়ের দাগের প্রশ্ন আছে, মরুভূমির ঘূর্ণিঝড় সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে? সুন্দর প্রশ্ন কিন্তু। দেখো, এই ইদানিং যে যারা এই পরীক্ষাটা দিয়ে এসছে, এনটিপিসি পরীক্ষা যারা দিয়ে এসছে তাদের কাছ থেকে কিন্তু বেশিরভাগ শুনছি যে জেনারেল স্টাডিজের মধ্যে সবচেয়ে বেশি পড়ছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতি মাসে আর এডুকেশন স্কুল তোমাদেরকে দিয়ে গেছে, প্রতি মাসে 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়ে গেছে, একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, মরুভূমির ঘূর্ণিঝড় মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে, আমাদের কিন্তু আগের মাসের দেখবে, ক্লাসগুলো দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখবে তাতে কিন্তু এই প্রশ্নটা ছিল। তো অধিকাংশ প্রশ্ন কিন্তু আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় সেখান থেকে কিন্তু পড়েছে। আর সবথেকে একটা বড় বিষয় হচ্ছে, প্রত্যেকটা শিফটে 10 থেকে 12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। একটা প্রশ্নপত্রে যদি 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তাহলে তুমি ভাবো তো দেখি কতটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতটা দখল করতে হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমরা বারবার পড়ো, যারা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কাছে কিন্তু বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে পড়ো। তো চলো আমরা দেখি, মরুভূমির ঘূর্ণিঝড় সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছিল? এটা কিন্তু উত্তর হবে আমেরিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমেরিকা, চীন, জাপান, তুরস্ক আছে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু আমেরিকা। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। দেখো, 3-এর দাগের প্রশ্ন আছে, ভারতীয় নৌবাহিনী দিবস 2024 এর থিম কী ছিল? সুন্দর প্রশ্ন বলো। এটাও কিন্তু আমরা আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্রে। উদ্ভাবন এবং আদিবাসী কারণে মাধ্যমে শক্তি এবং শক্তি, উদ্ভাবন এবং আদিবাসী কারণের মাধ্যমে শক্তি এবং শক্তি, এই 2024-এর ভারতীয় নৌবাহিনী দিবসের থিম ছিল। শোনো, তোমরা যদি মনে করো 23, 24, 25 সব কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে আছে। 23, 24, 25-এর এই পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স, আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে পর্যন্ত আছে। তাই তোমরা যদি চাও তাহলে সরাসরি ফোন করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো 85 309 82 506 এই নাম্বারে ফোন করে
এখান থেকে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা কালেক্ট করতে পারো। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। 4 দাগের প্রশ্ন দেখব, ব্রহ্মার প্রেক্ষাপটে অভিযান নিয়ে আলোচনা চলছে। ব্রহ্মার প্রেক্ষাপটে অভিযান নিয়ে আলোচনা চলছে, এটা কি? এটার মানে প্রশ্নটার উত্তর কি হবে? মায়ানমারে ভারতীয় পরিষেবা দ্বারা পরিচালিত ত্রাণ অভিযান। মায়ানমারের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মায়ানমারের যে অসহায় অবস্থা দেখা দিয়েছিল, তার ত্রাণ সরবরাহ করেছিল ভারতীয়রা, মানে ভারতের তরফ থেকে ত্রাণ দেওয়া হয়েছিল। বিশেষ করে কিন্তু এখানে কি চিকিৎসা ত্রাণটা কিন্তু বিশেষ করে উল্লেখযোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ব্রহ্মার প্রেক্ষাপটে এটাই কিন্তু এই মায়ানমারের কিন্তু ভারতীয় দ্বারা পরিচালিত ত্রাণ অভিযান, এর নাম কিন্তু ব্রহ্মার প্রেক্ষাপটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইসব প্রশ্নগুলো তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্সে পাবে। আমাদের ক্লাস যদি তোমরা ফলো করো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে কিন্তু আমরা এসবগুলো দিয়ে রেখেছি। আর সব থেকে বড় ব্যাপার, যদি তুমি চাও তা 2-3 বছর অর্থাৎ 23, 24, 25-এর এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কালেক্ট করা আছে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে কালেক্ট করা আছে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যদি চাও তাহলে 853982 এই নাম্বারে ফোন করো। প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 105তম সংশোধনী কার সাথে সম্পর্কিত? খুব সুন্দর প্রশ্ন হলো। 105তম সংশোধনী, এটা কিন্তু ওবিসি তালিকা তৈরির অধিকার প্রদান করে, রাজ্যগুলির ওবিসি তালিকা প্রদান করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 105তম সংশোধনী। এবারে দেখো পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের 31-এর এই অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত? সম্পত্তির অধিকারের অবসান। দেখো ভারতীয় সংবিধানের 31-এর এই অনুচ্ছেদটি কিন্তু সম্পত্তির অধিকারের অবসান, এই নিয়ে কিন্তু 31-এর অনুচ্ছেদ সম্পর্কে 31-এ অনুচ্ছেদের সাথে কিন্তু সম্পর্কিত, সম্পত্তি অধিকারের অবসান। চলো পরের প্রশ্ন আছে, দেখো নবায়নযোগ্য জ্বালানির ক্ষমতা কত? 100 গিগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানির ক্ষমতা কত? তো 100 গিগাওয়াট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলে যায়। প্রশ্ন আছে দেখো, পি ব্লকের উপাদান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? পি ব্লকের উপাদান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো কোনটি সঠিক? বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে পি ব্লকে হচ্ছে অধাতুতে ধাতু পাওয়া যায় এবং সমস্ত ত্রুটি পাওয়া যায়। অধাতুতে ধাতু পাওয়া যায় এবং সমস্ত ত্রুটি কিন্তু পাওয়া যায় পি ব্লকে। এই পি ব্লক সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে একটু ডিটেলসে জানতে হবে, তাহলে সেক্ষেত্রে এই ক্লাসটা বড় হয়ে যাবে। তাই এই পি ব্লকে যে অধাতুতে ধাতু পাওয়া যায় এবং সমস্ত ত্রুটি পাওয়া যায়। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে প্রশ্ন আছে, ভারতে পরিবেশ সুরক্ষা আইন কখন কার্যকর হয়েছিল? ভারতে পরিবেশ সুরক্ষা আইন এটা কার্যকর করা হয়েছিল কখন? দেখো 1986 সালে। 1986 সালে ভারতের পরিবেশ সুরক্ষা আইন কার্যকর করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মতে 2025 সালের মধ্যে ভারতে কতগুলি নতুন এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে সম্পন্ন হবে বলে আশা করা হয়েছে? 2025 সালের মধ্যে কিন্তু এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে কতগুলো সম্পন্ন হবে? তো 15টি। এইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, আর বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন পড়ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, 15 এপ্রিল 2025 পর্যন্ত আইপিএলের প্রেক্ষাপটে বিরাট কোহলি সম্পর্কিত কোন বিবৃতি সঠিক? সেখানে ছিল 1000টি 4 আর ছক্কা মারা হয়েছে এবং ছক্কা মারা হয়েছে। কটা ছক্কা? 1000টি 4 এবং ছক্কা মারা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু এর সঠিক উত্তর। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। সম্রাট কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করে? সম্রাট কনিষ্ক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, এটা তোমরা কিন্তু সবাই জানো। অশোকের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করা রাজা হচ্ছে কনিষ্ক। কনিষ্কের সময় কিন্তু বৌদ্ধ ধর্ম চতুর্থ সম্মেলন, যেটা কিন্তু কনিষ্কের সময় হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কনিষ্ক তখন কিন্তু রাজা ছিলেন। কনিষ্কর পৃষ্ঠপোষকতায় কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেন? তোমরা অবশ্যই বলবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল একটি নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট ব্যবহার করা দরকার? এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলে একটি নতুন ডকুমেন্ট খুলতে হবে, তার শর্টকাট টিপসটা তুমি কী নেবে? তার শর্টকাট কিবোর্ডের শর্টকাটে তুমি নেবে কি Ctrl+N। Ctrl+N যদি তুমি চাপো তবে কিন্তু তোমার এটা আসবে।
চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি মূলত ভারত এবং ভুটানের সীমান্তের মধ্যে অবস্থিত? কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি মূলত ভারত ভুটান সীমান্তের মধ্যে অবস্থিত? এটা কিন্তু হিমালয় পর্বত। ভারত এবং ভুটানের মধ্যে আছে হিমালয় পর্বত। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে হয়তো, সেই পর্বতের মধ্যে এখানে কিন্তু হিমালয় পর্বতের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। চলো আমরা পরের প্রশ্ন দেখি। অর্থনৈতিক জরিপ 2024-25 অনুসারে 2023-24 সালে ভারতের বেকারত্বের হার কত? ভারতে বেকারত্বের হার দেখো 3.2%। ভারতের বেকারত্বের হার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি আছে? তো এটা কিন্তু আমরা এনটিপিসি পরীক্ষার প্র্যাকটিস সেট সম্পূর্ণ, এনটিপিসি পরীক্ষার যে প্রশ্নপত্র পড়েছিল তার মেমোরি বেসড কিছু প্রশ্ন আমরা কালেক্ট করেছি স্টুডেন্টদের কাছ থেকে। সেই স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া প্রশ্ন কিন্তু তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তো এখানে আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা পাবোই, আমি তা পাবো। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, এটা কে বলেছিলেন? তো এটা তো তোমরা সবাই জানো, বাল গঙ্গাধর তিলক কিন্তু এই কথাটা বলেছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। সুন্দর প্রশ্ন কিন্তু এনটিপিসিতে পড়ছে, প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু আমরা কালেক্ট করছি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এইভাবেতে কিন্তু প্রত্যেকটা ক্লাস যদি ভালোভাবে ক্লাস করো তাহলে কিন্তু দেখতে পাবে। এখানে বলছে শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো, শবরীমালা মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? এখানে দীর্ঘ রাজমার্গ, তো এখানে এর সঠিক কি উত্তর কী হবে? ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? তো এখানে অটল টানেল। অটল টানেল হচ্ছে ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল। এটা কিন্তু তোমরা মনে রাখবে, অটল টানেল। খুব সুন্দর প্রশ্ন, সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন পড়ছে। দেখো, ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু লখনৌ। এটা তোমরা জানো, এটা আশা করি তোমরা জানো, লখনৌ। সেটা আবার কোন রাজ্যে? তো সেটা অবশ্যই বলবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তা প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ভাদোদরায় অবস্থিত। কোথায়? ভাদোদরা, গুজরাটে। গুজরাটের ভাদোদরায় কিন্তু এটা অবস্থিত। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ভাদোদরা, গুজরাট। গুজরাটের ভাদোদরায় অবস্থিত। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। প্রশ্ন আছে দেখো, প্রশ্ন আছে, ইদুলিক বাঁধ কোন নদীর উপর নির্মিত? ইদুলিক বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তো এখানে দেখো, পেরিয়ার নদীর উপরে কিন্তু, পেরিয়ার নদীর উপরে কিন্তু ইদুলিক বাঁধ নির্মিত। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে দেখো, নিচের কোন উপজাতিটি নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত? রেংমা উপজাতি। রেংমা উপজাতি এটা কিন্তু নাগাল্যান্ডের সঙ্গে সম্পর্কিত। আমরা পরের প্রশ্ন যাব, তবে পরের প্রশ্ন নিয়ে এক্ষুনি চলে আসছি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যেভাবে আমরা প্রশ্ন সংগ্রহ করছি তা কিন্তু কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব রিসেন্ট, অর্থাৎ গত কাল পরশুর মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করেছি। এই কালেক্ট করা প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা দিচ্ছ। আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, এর পরের ক্লাস দেখতে পাবে এক্ষুনি। পরের ক্লাস নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।